আসসালামু আলাইকুম। 10 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে হিসাব সমীকরণ বা a = l + ওই সম্পর্কে ধারণা। তাহলে চলো শুরু করা যাক। সাধারণত হিসাব সমীকরণ বলতে a = l + ওই কে বোঝানো হয়। আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে প্রতি লেনদেন সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট ক্রেডিট করা হয়। হিসাবের প্রতি লেনদেন কোনো না কোনো হিসাব এই সমীকরণের ওপর প্রভাব বিস্তার করে এবং প্রতিটি লেনদেন দুইবার করে সমপরিমাণ টাকা দ্বারা হিসাব সমীকরণে বসাতে হয়। হিসাব সমীকরণের উপাদানের পরিচিতি। a = অ্যাসেট এখানে সকল প্রকার সম্পদকে বোঝানো হয়েছে। সম্পদের ইংরেজি অর্থ হলো অ্যাসেট। ব্যবসায়ের কোনো সম্পত্তি হ্রাস বৃদ্ধি হলে হিসাব সমীকরণের এর সাথে যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ যদি কোনো সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে এবং কোনো সম্পত্তি কমে গেলে হিসাব সমীকরণে এ কমে যাবে। এরপর হিসাব সমীকরণের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো এল। এল = লায়াবিলিটি, যার বাংলা অর্থ হলো দায়। ব্যবসার সকল প্রকার দায় হ্রাস বৃদ্ধি হলে এই হিসাব সমীকরণের এলের সাথে যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ যদি কোনো দায় বৃদ্ধি পায় তাহলে হিসাব সমীকরণে এল বৃদ্ধি পাবে এবং কোনো দায় কমে গেলে হিসাব সমীকরণে এল কমে যাবে। এরপর হিসাব সমীকরণের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ওই। ওই = ওনার্স ইকুইটি, যার বাংলা অর্থ হলো মালিকানা সত্ত্ব। ব্যবসায়ের মূলধন, উত্তোলন, সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয়, নিট ক্ষতি বা নিট লাভ ইত্যাদির কারণে হিসাব সমীকরণে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বের উপর প্রভাব পড়বে। মূলধন, নিট লাভ, সকল প্রকার আয়, অতিরিক্ত মূলধন ইত্যাদির কারণে ওই অর্থাৎ ওনার্স ইকুইটি বাড়বে এবং উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, নিট ক্ষতি, সকল প্রকার ব্যয় ইত্যাদির কারণে ওই অর্থাৎ ওনার্স ইকুইটি কমে যাবে। এখন তোমাদের সাথে বিভিন্ন ধরনের হিসাব এবং হিসাব সমীকরণের প্রভাব নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। মূলধন হিসাব। মালিক নিজের তহবিল বা নিজের ব্যক্তিগত কোনো নগদ অর্থ, পণ্য, সম্পদ ইত্যাদি ব্যবসায় বিনিয়োগ করলে তখন তা মূলধন হিসাবে হিসাবভুক্ত করতে হবে। মূলধন হলো একটি মালিকানা সত্ত্ব হিসাব। মূলধন সবসময় ক্রেডিট ব্যালেন্স হয় এবং এর কারণে হিসাব সমীকরণে ওহি বৃদ্ধি পায়। উত্তোলন হিসাব। মালিক নিজের বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে নগদ, পণ্য এবং ব্যাংক থেকে নিজের প্রয়োজনে উত্তোলন করলে, অর্থাৎ ব্যবসায়ে বা ব্যাংক থেকে মালিক নিজের প্রয়োজনে কোনো সুবিধা গ্রহণ করলে তখন উত্তোলন নামে হিসাবভুক্ত করতে হয়। উত্তোলন সবসময় ডেবিট ব্যালেন্স হয় এবং এটি একটি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। উত্তোলনের কারণে হিসাব সমীকরণে ওই কমে যাবে। নগদান হিসাব। ব্যবসায়ের কোনো লেনদেন কাগজের মুদ্রা বা টাকা দ্বারা হলে তখন নগদান হিসাব নামে হিসাবভুক্ত করতে হবে। এই নগদান হিসাব ব্যবসায়ের জন্য একটি চলতি সম্পদ। নগদান হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যদি ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পায় তাহলে নগদান হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে। আবার যদি ব্যবসায় নগদ টাকা কমে যায় তাহলে নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ কমে যাবে। ব্যাংক হিসাব। ব্যবসায়ের কোনো লেনদেন চেক বা ব্যাংকের মাধ্যমে হলে তখন ব্যাংক হিসাব নামে হিসাবভুক্ত করতে হবে। এই ব্যাংক হিসাব ব্যবসায়ের জন্য একটি চলতি সম্পদ। ব্যাংক হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যদি ব্যাংকে টাকা বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে। আবার যদি ব্যাংকে টাকা কমে যায় তাহলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ কমে যাবে। প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। সাধারণভাবে বাকিতে কোনো কিছু বিক্রয় বা সেবা প্রদান করলে দেনাদার বা প্রাপ্য হিসাব নামে হিসাবভুক্ত করতে হবে এবং কোনো আয় যদি অনাদায়ী বা বকেয়া থাকে তখন প্রাপ্য আয় নামে হিসাবভুক্ত করতে হবে, যেমন প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া ইত্যাদি। এই প্রাপ্য হিসাব বা দেনাদার ব্যবসায়ের জন্য একটি চলতি সম্পদ। প্রাপ্য হিসাব বা দেনাদার সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যদি প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পায় তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদারকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে। আবার যদি প্রাপ্য হিসাব বা দেনাদার কমে যায় তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদারকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ কমে যাবে। নোট বা প্রাপ্য বিল হিসাব। নোট ইস্যু
বা বিনিময় বিলের মাধ্যমে কোনো কিছু বিক্রয় বা সেবা প্রদান করলে তখন প্রাপ্য নোট বা বিল হিসাব নামে হিসাবভুক্ত করতে হবে। এই প্রাপ্য নোট হিসাব ব্যবসায়ের জন্য একটি চলতি সম্পদ। প্রাপ্য নোট হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যদি প্রাপ্য নোট হিসাব বৃদ্ধি পায় তাহলে প্রাপ্য নোট হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে। আবার যদি প্রাপ্য নোট হিসাব কমে যায় তাহলে প্রাপ্য নোট হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ কমে যাবে। প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। সাধারণভাবে বাকিতে কোনো কিছু ক্রয় করলে তখন পাওনাদার বা প্রদেয় হিসাব নামে হিসাবভুক্ত করতে হবে এবং কোনো খরচ বা ব্যয় যদি বকেয়া থাকে তখন প্রদেয় খরচ নামে হিসাবভুক্ত করতে হবে, যেমন প্রদেয় বেতন, প্রদেয় সুদ, প্রদেয় কমিশন, প্রদেয় ভাড়া, প্রদেয় মজুরি ইত্যাদি। এই প্রদেয় হিসাব বা পাওনাদার ব্যবসায়ের জন্য একটি চলতি দেয়। প্রদেয় হিসাব বা পাওনাদার সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। যদি প্রদেয় হিসাব বা পাওনাদার কমে যায় তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদারকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল কমে যাবে। আবার যদি প্রদেয় হিসাব বা পাওনাদার বৃদ্ধি পায় তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদারকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল বৃদ্ধি পাবে। নোট বা প্রদেয় বিল হিসাব। নোট ইস্যু বা বিনিময় বিলের মাধ্যমে কোনো কিছু ক্রয় বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে তখন প্রদেয় নোট বা প্রদেয় বিল হিসাব নামে হিসাবভুক্ত করতে হবে। এই প্রদেয় নোট হিসাব ব্যবসায়ের জন্য একটি চলতি দায়। প্রদেয় নোট হিসাব সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। যদি প্রদেয় নোট হিসাব কমে যায় তাহলে প্রদেয় নোট হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল কমে যাবে। আবার যদি প্রদেয় নোট হিসাব বৃদ্ধি পায় তাহলে প্রদেয় হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল বৃদ্ধি পাবে। ক্রয় হিসাব। বিক্রয়ের উদ্দেশ্যে যাই ক্রয় করুক না কেন সেটি তখন ব্যবসায়িক পণ্য বলে বিবেচিত হবে। আর ব্যবসায়িক পণ্য ক্রয় করলে, চুরি হলে, পচে গেলে, হারিয়ে গেলে, পুড়ে গেলে, পণ্য বিতরণ করলে, পণ্য উত্তোলন করলে তখন ক্রয় হিসাব নামে হিসাবভুক্ত করতে হবে। ক্রয় হল ব্যবসায়ের জন্য একটি প্রত্যক্ষ বা বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয় হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যদি ব্যবসায় ক্রয় বৃদ্ধি পায় তাহলে ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে ও ই কমে যাবে। আবার যদি ব্যবসায় ক্রয় কমে যায় তাহলে ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে ও ই বৃদ্ধি পাবে। ক্রয় ফেরত হিসাব। পূর্বে ক্রয়কৃত ব্যবসায়িক পণ্য কোনো কারণে ফেরত দেওয়া হলে তখন ক্রয় ফেরত হিসাব নামে হিসাবভুক্ত করতে হবে। ক্রয় ফেরত হিসাব সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। ক্রয় ফেরতের কারণে ব্যবসায় ক্রয় বাবদ খরচ কমে যায়, আর খরচ কমে যাওয়া অর্থ হল ব্যবসায়ের আয় বৃদ্ধি পাওয়া। এই জন্য ক্রয় ফেরতের কারণে হিসাব সমীকরণে ও ই বৃদ্ধি পাবে। বিক্রয় হিসাব। ব্যবসায়িক পণ্য যখন বিক্রয় করা হবে তখন বিক্রয় হিসাব নামে হিসাবভুক্ত করতে হবে। বিক্রয় হল ব্যবসায়ের জন্য একটি প্রত্যক্ষ আয় এবং সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। ব্যবসায় বিক্রয় বৃদ্ধি পেলে বিক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে ও ই বৃদ্ধি পাবে। আবার ব্যবসায় বিক্রয় কমে গেলে বিক্রয় হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে ও ই কমে যাবে। বিক্রয় ফেরত হিসাব। পূর্বে বিক্রয়কৃত ব্যবসায়িক পণ্য কোনো কারণে ফেরত আসলে তখন বিক্রয় ফেরত হিসাব নামে হিসাবভুক্ত করতে হবে। বিক্রয় ফেরত হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। বিক্রয় ফেরতের কারণে ব্যবসায় বিক্রয় বাবদ আয় কমে যায়, আর আয় কমে যাওয়া অর্থ হল ব্যবসায় খরচ বৃদ্ধি পাওয়া। এই জন্য বিক্রয় ফেরতের কারণে হিসাব সমীকরণে ও ই কমে যাবে। আসবাবপত্র হিসাব। ব্যবসায়ের দীর্ঘদিন ব্যবহারের জন্য চেয়ার, টেবিল, আলমারি, শোকেজ, ফাইল ক্যাবিনেট ইত্যাদি ক্রয় করলে তখন আসবাবপত্র নামে হিসাব খুলতে হবে। এই আসবাবপত্র হল ব্যবসায়ের জন্য একটি স্থায়ী সম্পদ এবং এটি সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। আসবাবপত্র যখন বৃদ্ধি পাবে তখন আসবাবপত্র হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে। আবার আসবাবপত্র যখন কমে যাবে তখন আসবাবপত্র হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ কমে যাবে। যন্ত্রপাতি ও কল কবজা হিসাব। ব্যবসায়ের উৎপাদন কাজে ব্যবহারের জন্য মেশিন ক্রয়, সংস্থাপন, সম্প্রসারণ ইত্যাদির জন্য কল কবজা ও যন্ত্রপাতির নামে হিসাব খুলতে হবে। এই যন্ত্রপাতি হল ব্যবসায়ের জন্য একটি স্থায়ী সম্পদ এবং এটি সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যন্ত্রপাতি যখন বৃদ্ধি পাবে তখন যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে। আবার যন্ত্রপাতি যখন কমে যাবে তখন যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ কমে যাবে।
সমাপনী মজুত পণ্য হিসাব ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট হিসাব বছর বা হিসাবকালের শেষে অবিক্রিত থেকে গেলে উক্ত হিসাবকালের শেষ তারিখে এর পরিমাণ নির্ধারণ করা হয়। চলতি বছরের শেষে এই অবিক্রিত পণ্যকে সমাপনী মজুত পণ্য বলে, যা ব্যবসায়ের জন্য একটি চলতি সম্পদ এবং সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। প্রারম্ভিক মজুত পণ্য হিসাব পূর্ববর্তী বছরের বা হিসাবকালের শেষ তারিখে সমাপনী মজুত পণ্যকে চলতি বছর বা হিসাবকালের শুরুতে প্রারম্ভিক মজুত পণ্য বলে এবং এটি একটি প্রত্যক্ষ খরচ বা বিক্রিত পণ্যের ব্যয়, যা সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। ঋণ হিসাব ব্যবসায়ের প্রয়োজনে কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে তখন ঋণ হিসাব নামে হিসাব খুলতে হয়। ঋণ হিসাব হলো একটি দীর্ঘমেয়াদী দায় এবং সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। যদি ব্যবসায় ঋণ বৃদ্ধি পায় তখন ঋণ হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল বৃদ্ধি পাবে। আবার যদি ব্যবসায় ঋণ হ্রাস পায় তখন ঋণ হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল হ্রাস পাবে। বিনিয়োগ হিসাব ব্যবসায়ের অলস অর্থ যখন সাময়িক বা দীর্ঘমেয়াদের জন্য শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করা হয় বা ভাঙানো হয় তখন বিনিয়োগ হিসাব নামে হিসাব খুলতে হয়। বিনিয়োগ হিসাব ব্যবসায়ের জন্য একটি স্থায়ী বা চলতি সম্পদ এবং সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যদি ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি পায় তখন বিনিয়োগ হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে। আবার যদি ব্যবসায় বিনিয়োগ হ্রাস পায় তখন বিনিয়োগ হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ কমে যাবে। সেবা আয় হিসাব সেবামূলক ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন জনগণকে সেবা দেওয়ার মাধ্যমে মুনাফা অর্জন করে এই সেবার জন্য সেবা আয় হিসাব নামে হিসাব খুলে থাকে। এই সেবা আয় ব্যবসার জন্য একটি প্রত্যক্ষ আয় এবং সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। সেবা আয়ের জন্য হিসাব সমীকরণে ও ই বৃদ্ধি পায়। অফিস সরঞ্জাম হিসাব প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার ইত্যাদি ক্রয় ও ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ প্রদান করলে তখন অফিস সরঞ্জাম নামে হিসাব খুলতে হয়। অফিস সরঞ্জাম ব্যবসায়ের জন্য একটি স্থায়ী সম্পদ এবং সব সময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যদি ব্যবসায় অফিস সরঞ্জাম বৃদ্ধি পায় তখন অফিস সরঞ্জাম হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে। আবার যদি অফিস সরঞ্জাম হ্রাস পায় তখন অফিস সরঞ্জাম হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ কমে যাবে। বেতন হিসাব কর্মচারীদের কাজের পারিশ্রমিক হিসাবে মাসিক যে টাকা প্রদান করা হয় তাকে বেতন বলে। বেতন হলো ব্যবসায়ের জন্য একটি পরোক্ষ খরচ যা সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। বেতনের জন্য হিসাব সমীকরণে ও ই হ্রাস পায়। মজুরি হিসাব দিনমজুরের কাজের পারিশ্রমিক হিসাবে দৈনিক বা সাপ্তাহিক যে টাকা প্রদান করা হয় তাকে মজুরি বলে। মজুরি হলো ব্যবসায়ের জন্য একটি প্রত্যক্ষ খরচ বা বিক্রিত পণ্যের ব্যয় যা সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। মজুরির জন্য হিসাব সমীকরণে ও ই হ্রাস পায়। মণিহারি হিসাব ব্যবসায়ের কার্য পরিচালনার জন্য কাগজ, কলম, পেন্সিল, স্কেল, ফাইল, কভার, পিন, ক্লিপ ইত্যাদি দ্রব্যাদি ক্রয় করা হলে তখন মণিহারি নামে হিসাব খুলতে হয়। মণিহারি হল ব্যবসায়ের জন্য একটি পরোক্ষ খরচ যা সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে এবং হিসাব সমীকরণে ও ই কমে যাবে। ভাড়া হিসাব ভাড়া ব্যবসায়ের জন্য ব্যয় এবং আয় দুইটাই হতে পারে। যদি ভাড়া প্রদান করা হয় তখন ব্যবসায়ের জন্য ব্যয় বৃদ্ধি পাবে এবং হিসাব সমীকরণে ও ই কমে যাবে। যদি ভাড়া পাওয়া যায় তখন ব্যবসায়ের জন্য আয় বৃদ্ধি পাবে এবং হিসাব সমীকরণে ও ই বৃদ্ধি পাবে। সুদ হিসাব সুদ ব্যবসায়ের জন্য ব্যয় এবং আয় দুইটাই হতে পারে। যদি সুদ প্রদান করা হয় তখন ব্যবসায়ের জন্য ব্যয় বৃদ্ধি পাবে এবং হিসাব সমীকরণে ও ই কমে যাবে। যদি সুদ পাওয়া যায় তখন ব্যবসায়ের জন্য আয় বৃদ্ধি পাবে এবং হিসাব সমীকরণে ও ই বৃদ্ধি পাবে। কমিশন হিসাব কমিশন ব্যবসায়ের জন্য ব্যয় এবং আয় দুইটাই হতে পারে। যদি কমিশন প্রদান করা হয় তখন ব্যবসায়ের জন্য ব্যয় বৃদ্ধি পাবে এবং হিসাব সমীকরণে ও ই কমে যাবে। যদি কমিশন পাওয়া যায় তখন ব্যবসায়ের জন্য আয় বৃদ্ধি পাবে এবং হিসাব সমীকরণে ও ই বৃদ্ধি পাবে। বাট্রা হিসাব বাট্রা ব্যবসায়ের জন্য ব্যয় এবং আয় দুইটাই হতে পারে। যদি বাট্রা প্রদান করা হয় তখন ব্যবসায়ের জন্য ব্যয় বৃদ্ধি পাবে এবং হিসাব সমীকরণে ও ই কমে যাবে। যদি বাট্রা পাওয়া যায় তখন ব্যবসায়ের জন্য আয় বৃদ্ধি পাবে এবং হিসাব সমীকরণে ও ই বৃদ্ধি পাবে। বিজ্ঞাপন হিসাব ব্যবসায়ের প্রচারণা ও প্রচারের জন্য যে কোনো মাধ্যমে অর্থ ব্যয় করলে তখন বিজ্ঞাপন নামে হিসাব খুলতে হয়।
বিজ্ঞাপন হলো ব্যবসায়ের জন্য একটি পরোক্ষ ব্যয় এবং সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে এবং হিসাব সমীকরণে ও-ই কমে যাবে। অবচয় হিসাব স্থায়ী সম্পদের ব্যবহারজনিত কারণে মূল্য হ্রাস পেলে এই হ্রাসপ্রাপ্ত অংশের জন্য অবচয় নামে হিসাব খুলতে হয়। অবচয় হলো ব্যবসায়ের জন্য একটি পরোক্ষ ব্যয় এবং সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে এবং হিসাব সমীকরণে ও-ই কমে যাবে। অগ্রিম খরচ হিসাব যদি কোনো খরচের টাকা অগ্রিম পরিশোধ করা হয় তখন এর জন্য অগ্রিম খরচ নামে হিসাব খুলতে হয়, যেমন অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, অগ্রিম বীমা সেলামি, অগ্রিম ভাড়া ইত্যাদি। অগ্রিম খরচ ব্যবসার জন্য একটি চলতি সম্পদ যা সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যদি অগ্রিম খরচ বৃদ্ধি পায় তাহলে অগ্রিম খরচ হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে। আবার যদি অগ্রিম খরচ কমে যায় তাহলে অগ্রিম খরচ হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল কমে যাবে। প্রদেয় খরচ হিসাব যদি কোনো খরচের টাকা অপরিশোধিত বা বকেয়া থাকে, অর্থাৎ খরচ যখন বাকিতে হয়, এর জন্য প্রদেয় খরচ নামে হিসাব খুলতে হয়, যেমন প্রদেয় বেতন, প্রদেয় সুদ, প্রদেয় কমিশন, প্রদেয় ভাড়া ইত্যাদি। প্রদেয় খরচ ব্যবসার জন্য একটি চলতি দায় যা সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। যদি প্রদেয় খরচ কমে যায় তাহলে প্রদেয় খরচ হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল কমে যাবে। আবার যদি প্রদেয় খরচ বৃদ্ধি পায় তাহলে প্রদেয় খরচ হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল বৃদ্ধি পাবে। অনাদেয় বা প্রাপ্য আয় হিসাব যদি কোনো আয়ের টাকা অনাদেয় বা বকেয়া থাকে, অর্থাৎ আয়ের টাকা পাওনা না গেলে বা বাকিতে হলে, এর জন্য প্রাপ্য আয় বা অনাদেয় আয় নামে হিসাব খুলতে হয়, যেমন প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া ইত্যাদি। প্রাপ্য আয় হল ব্যবসার জন্য একটি চলতি সম্পদ যা সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যদি প্রাপ্য আয় বৃদ্ধি পায় তাহলে প্রাপ্য আয় হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে। আবার যদি প্রাপ্য আয় কমে যায় তাহলে প্রাপ্য আয় হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এ কমে যাবে। অগ্রিম বা অনুপার্জিত আয় হিসাব যদি কোনো আয়ের টাকা অগ্রিম পাওয়া যায় তখন এর জন্য অগ্রিম বা অনুপার্জিত আয় নামে হিসাব খুলতে হয়, যেমন অগ্রিম প্রাপ্ত ভাড়া, অগ্রিম সেবা আয় বা অনুপার্জিত সেবা আয় ইত্যাদি। অনুপার্জিত আয় হল ব্যবসায়ের জন্য একটি চলতি দায় যা সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। যদি অনুপার্জিত আয় কমে যায় তাহলে অনুপার্জিত আয় হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল কমে যাবে। আবার যদি অনুপার্জিত আয় বৃদ্ধি পায় তাহলে অনুপার্জিত আয় হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল বৃদ্ধি পাবে। পরিবহন খরচ পণ্য আনা নেওয়া বাবদ পরিবহন নামে একটি হিসাব খুলতে হয়। ক্রয় পরিবহন হল ব্যবসার জন্য প্রত্যক্ষ খরচ এবং বিক্রয় পরিবহন হল ব্যবসার জন্য পরোক্ষ খরচ যা সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে এবং হিসাব সমীকরণে ও-ই কমে যাবে। মেরামত খরচ স্থায়ী সম্পত্তি মেরামত করার জন্য মেরামত নামে একটি হিসাব খুলতে হয়। মেরামত হল ব্যবসায়ের জন্য পরোক্ষ খরচ যা সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে এবং হিসাব সমীকরণে ও-ই কমে যাবে। অফিস সাপ্লাইজ হিসাব ঘড়ি, স্ট্যাপলার, ক্যালকুলেটর ইত্যাদি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ হিসাব নামে হিসাব খুলতে হয়। অফিস সাপ্লাইজ হল ব্যবসায়ের জন্য চলতি সম্পদ যা সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে। কুঋণ বা অনাদায়ী পাওনা হিসাব দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে কোনো কারণে টাকা আদায় না হলে তখন কুঋণ বা অনাদায়ী পাওনা নামে হিসাব খুলতে হয়। এটি ব্যবসায়ের জন্য একটি পরোক্ষ খরচ যা সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে এবং হিসাব সমীকরণে ও-ই কমে যাবে। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হিসাব ব্যাংকে যা জমা আছে তার চেয়ে বেশি উত্তোলন করলে এর জন্য ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন নামে হিসাব খুলতে হয়। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হল ব্যবসার জন্য একটি চলতি দায় যা সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। যদি ব্যাংক জমাতিরিক্ত কমে যায় তাহলে ব্যাংক জমাতিরিক্ত হিসাবকে ডেবিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল কমে যাবে। আবার যদি ব্যাংক জমাতিরিক্ত বৃদ্ধি পায় তাহলে ব্যাংক জমাতিরিক্ত হিসাবকে ক্রেডিট করতে হবে এবং হিসাব সমীকরণে এল বৃদ্ধি পাবে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে সরাসরি রাজীব স্যারকে ফোন দিয়ে সমস্যাগুলো সমাধান করে নাও। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।